নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফেরার আহ্বান, জাতির পিতার আদর্শ বাস্তবায়নের তাগিদ। মুজিব বর্ষে বাড়ি পাচ্ছে 9 লাখ গৃহহীন পরিবার, হস্তান্তর 16 মার্চের মধ্যে। ভাষাঞ্চরে উন্নত আবাসন, খুশি রোহিঙ্গারা, মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার অনেকেই খুঁজে পেয়েছেন স্বজন। করোনায় কমেছে সংক্রমণ, নতুন মৃত্যু 23, চলতি বছর ভ্যাকসিন পাবে 40% মানুষ। বীর মুক্তিযোদ্ধা নারী নেত্রী আয়েশা খানম আর নেই, নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নতুন বছরে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিভেদের রাজনীতি ভুলে জাতির পিতার আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিআরটিএর সঙ্গে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি রাজনৈতিক কৌশলে দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য পাচ্ছে না। বিএনপি এবছরে গণঅভ্যুত্থান ঘটিয়ে সরকারের পরিবর্তন ঘটানোর শপথ নিয়েছে বছরের প্রথম দিন। আমি বিএনপিকে তার আগে পজিটিভ পলিটিক্সের ধারা ফিরে আসার আহ্বান জানাচ্ছি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আখমদ জাহাঙ্গীর হোসেনের স্মরণ সভায় যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে কোনো বিভেদ সৃষ্টি না করার তাগিদ দেন প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। এই কনফারেন্সের সময় ভাবি, অমুক পদে আমারে কেন বসানো হলো না, তমুকখানে আমারে কেন করা হলো না। আমি বলি যে একটু জাহাঙ্গীরের দিকে তাকে যদি আমরা পদ চাই, পদ প্রত্যাশী হই, তাহলে মনে হয় আমরা একটু ভালো, অধৈর্যটা কম হব। স্মরণ সভায় স্মৃতিচারণ করতে গিয়ে দলের প্রতি ত্যাগ ও নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানান নেতারা। দলের অভ্যন্তরে অনেক প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে হয়েছে, কিন্তু শেখ হাসিনা অবিচল অবস্থানে ছিলেন, দৃঢ়তার ভিতরে ছিলেন। এ কারণেই কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পেরেছে, আওয়ামী লীগের মূল জায়গায় ফিরে আসছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে, খালেদা জিয়ার বিচার করে তার সাজা দেওয়া সম্ভব হয়েছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। মুজিব বর্ষে কোনো মানুষই আর গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে প্রায় 9 লাখ পরিবার বাড়ি পাচ্ছে। এরই মধ্যে বেশ কিছু স্থানে বাড়ি হস্তান্তরও করা হচ্ছে। আগামী 16 মার্চের মধ্যেই গৃহহীন পরিবারগুলোকে বাড়ি বুঝিয়ে দেওয়া হবে। দীপু সারোয়ারের রিপোর্ট। 2% খাস জমির উপর 2 কক্ষ বিশিষ্ট আধা পাকা ঘর, সংযুক্ত টয়লেট ও রান্নাঘর, এরকম বাড়ি নির্মাণের কাজ চলছে পুরোদমে। ভূমি ও গৃহহীনরাই পাবেন এসব বাড়ি। এরই মধ্যে বাড়ি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই চিত্র ফরিদপুরের। জেলার 7 উপজেলার 1470টি গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছে। জেলা প্রশাসনের তদারকিতে ঘর তৈরির কাজ শেষ দিকে। শুরু হয়েছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া। আনন্দের ঝিলিক ভূমি ও গৃহহীন পরিবারগুলোর চোখে মুখে। সরকারের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। পাকা ঘর পাইছি, এজন্য শেখের বেটিদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, জায়গা ছিল না, থাকতাম পরের জায়গায়। আমি ধন্য, আমি হাজার হাজার খুশি। ফরিদপুরের মতো লালমনিরহাটে বাড়ি পাচ্ছে 978টি পরিবার। পর্যায়ক্রমে জেলার 5813টি পরিবার বাড়ি পাবে।
বাড়ির কাজের অগ্রগতি দেখে খুশির জোয়ারে ভাসছে ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যরা। আনন্দ লাগতেছে, এখন দালান বাড়িঘর পাচ্ছি, বিদ্যুৎ, পাকা রাস্তা সবকিছু মিলিয়ে আমরা এখন অনেক খুশি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে সারা দেশের 8,82,033টি পরিবার বাড়ি পাচ্ছে। প্রতিটি বাড়ি নির্মাণে খরচ 1,71,000 টাকা, মোট ব্যয় 15,082 কোটি টাকা। ইতিমধ্যেই 70,000 ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে এবং পর্যায়ক্রমে 8,82,033টি ঘর তৈরি হবে এবং উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হবে। এরপরে যদি কেউ গৃহহীন থাকে তারপর আবার তালিকা করে তাদেরকে ঘর দেওয়া হবে। গত বছরের 17 মার্চ থেকে শুরু হয় মুজিব বর্ষ। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে অহেতুক কর্মসূচি না দিয়ে জনকল্যাণ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার মতো কর্মসূচি নেয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পিতা, তোমার কাছে আমাদের অঙ্গীকার, তোমার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়বই। এরপরই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতদরিদ্রদের জন্য দুর্যোগ সহনীয় বাড়ি নেয়ার প্রকল্প প্রস্তাব করে। মন্ত্রণালয়ের প্রস্তাবটি বিবেচনায় নিয়ে গৃহহীনদের ঘর উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। ভাষাঞ্চলের উন্নত বাসস্থান, পরিবেশ আর অন্যান্য সুবিধায় খুশি কক্সবাজার থেকে স্থানান্তরিত 3,000-এরও বেশি রোহিঙ্গা। এসব পরিবারের বেশ কয়েকজনকে অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে সাগর থেকে উদ্ধার করা হয়েছিল। তারা এখন ফিরে পেয়েছেন পরিবারের সদস্যদের। নোয়াখালীর ভাষাঞ্চল ঘুরে এসে স্মৃতিমণ্ডলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ ভাষাঞ্চর রোহিঙ্গা পুনর্বাসন কেন্দ্র। 4 ডিসেম্বর 1,642 রোহিঙ্গাকে কক্সবাজার থেকে এখানে আনা হয়। আবাসন ব্যবস্থা সহ ভাষাঞ্চরের পরিবেশ দেখে খুশি তারা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ছেলে ইউনুসকে নিয়ে নৌবাহিনীর জাহাজে চড়ে সঞ্জিদা ভাষাঞ্চরে আসেন 29 ডিসেম্বর। আর এই ভাষাঞ্চরেই সঞ্জিদা খুঁজে পান তার স্বামী দিন মোহাম্মদকে। 11 মাস বাদে দেখি যে জামাইরে এখন খুব ভালো লাগে, খুশি লাগে। যাওয়া দেখি পড়ানোলে এদিন থাকিলে মাঝের হজবে যে হুঁজি বাইজ হিয়ানো শুকুরিয়া নয় তোরা সরকারে ভেড়াইন জান বাঁচাই হিয়ানো শুকুরিয়া। দিন মোহাম্মদ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন কয়েকবার। দালালকে দিয়েছিলেন 2,20,000 টাকা। আরো মানুষের লম্বা তম্বার আছে কিন্তু আর জন্য তো হতা হইলাম, কিন্তু হতা হয়ে হব আননি বর্মাতুন নকাক্কাদা দিয়ে বাসা দিয়ে আর ইকে মারিয়ে হনসুর করে দিয়েছি বাংলা নিবে দরিয়ে রেডে এসে। আয়াতুল্লাহও যেতে পারেননি মালয়েশিয়া। জানালেন 2,80,000 টাকা দিয়েছিলেন দালালকে। সমুদ্রে নৌকায় ভেসেছেন দীর্ঘদিন, পরে নৌবাহিনী উদ্ধার করে। আমাদের জন্য সহ্য করতে পারে না। আমি যেখানে আছি ওখানে আমাদের আম্মু চলে আসার পরে এখানে আসে একদিন পরে আমাদের সাথে যোগাযোগ হয়ে গেছে। যোগাযোগ ভালো লাগছে। 10 মাস পরে দেখছি তো আমাদের আল্লাহ বাঁচা রাখছে। আমাদের আম্মুর দোয়ার জন্য তো রাখতেছে, যখন আমাদের আল্লাহ বাঁচা রাখছে আমাদের আম্মুর জন্য দেখা করার জন্য ভালো আসছিল দেখছি। আয়াতুল্লাহর ছেলে আরাফাত ও ছোট ভাই ওসমানকে নিয়ে মা আলম বাহার এখন ভাষাঞ্চর পুনর্বাসন কেন্দ্রে। আয়াতুল্লাহকে কাছে পেয়ে খুশি তার পরিবার। 10 মাস ধরে মালয়েশিয়া গিয়ে দে হালিয়ানা ভাই এটা আয়ের না পাইলাম, তোমারা সুন্দর করে রাখিও দে আর পাওয়া আর আজ আয়ের ভাই। এখানে স্থায়ী সব কিছু ভালো, তোমরা এখানে চলে আসো, এখানে বসবাস করতে পারবো এরকম বলছে। সেজন্য তোমরা চলে আসলে আমিও ওখান থেকে এখানে বের হতে পারবো ওরকম বলছে। সেজন্য আমার ভাইয়ের জন্য এখানে চলে আসছি। মালয়েশিয়া যাওয়ার জন্য বঙ্গোপসাগরে কয়েক সপ্তাহ ধরে নৌকায় ভাসতে থাকা 306 জন রোহিঙ্গার মধ্যে 29 জনকে 2 মে এবং বাকি 277 জনকে 7 মে উদ্ধার করে নৌবাহিনী। এরপর থেকে নোয়াখালীর ভাষাঞ্চরেই আছেন তারা। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ভাষাঞ্চর, নোয়াখালী। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 17 জন পুরুষ। মৃতের সংখ্যা বেড়ে 7,599। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 301তম দিনে দেশে 9,701 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 684 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 5,15,184 জন। নতুন 946 জন 64 জন সহ সুস্থ হয়েছেন 4,59,620 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 7.05%। এ পর্যন্ত সুস্থতার হার 89.21% ও মৃত্যু হার 1.48%।
2021 সালে মানব সভ্যতার জন্য সুখবর হলো করোনা ভাইরাস বিরোধী টিকা আবিষ্কার এবং মানবদেহে এর প্রয়োগ। বাংলাদেশ সংগ্রহ করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। তবে অন্য উৎস থেকেও সংগ্রহের চেষ্টা আছে। এবছরই টিকা পাবে দেশের মোট জনসংখ্যার 40% মানুষ। সংখ্যার হিসেবে যা 6,91 লাখ। এর মধ্যে 9% পাবে অক্সফোর্ডের টিকা। বাকি 31%-এর জন্য টিকা আসবে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে। টিকা কার্যক্রমের জন্য প্রাথমিক তহবিলে রয়েছে 1,500 কোটি টাকা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 2020 সালে করোনা সংক্রমণ শুরু। 1 বছরের মধ্যেই ভ্যাকসিন আবিষ্কার এবং মানবদেহে এর ব্যবহার সভ্যতার জন্য বড় আশীর্বাদ। এত দ্রুততম সময়ে আর কখনোই প্রাণসংহারী কোনো রোগের টিকা আবিষ্কৃত হয়নি। করোনা ভ্যাকসিনের 200 গবেষণার মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে গেছে 85টি। রাশিয়ার স্পুটনিক 5, চীনের সিনোভ্যাকের প্রয়োগ শুরু হয়েছে, ফাইজার বায়োনটেক, মডার্নার টিকাও ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ সরকার ভ্যাকসিন সংগ্রহ করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার স্থানীয় প্রস্তুতকারক ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে। প্রতি মাসে সরবরাহ আসবে 50 লাখ করে। চুক্তি হয়েছে 3 কোটি ডোজের জন্য। সেরাম ইনস্টিটিউট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড। ওরা এখন 3 কোটির বেশি অর্ডার আমাদের কাছ থেকে নিতে রাজি নয়। দিস ইজ দি ম্যাক্সিমাম, এবং ম্যাক্সিমামটাই আমরা নিয়েছি। অ্যাস্ট্রাজেনেকাটাই আমরা নেওয়ার চেষ্টা করব কন্টিনিউয়াসলি। রাশিয়ার স্পুটনিক 5, চীনের সিনোভ্যাকের সাথেও আলোচনা চলছে। কথা হয়েছে ফ্রান্সের সেনোফির সাথে। -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের সক্ষমতা নেই বলে আপাতত ফাইজার মডার্নার ভ্যাকসিন কেনার পরিকল্পনা নেই সরকারের। কিন্তু ওই দুইটি ভ্যাকসিন হলো -70 ডিগ্রিতে রাখতে হবে, সেই সক্ষমতা আমাদের নাই, সেই ইনফ্রাস্ট্রাকচার নাই। আমাদের জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হলো অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। দামের দিক দিয়ে সবচেয়ে সস্তায় আছে, আমাদের একদম কাছে, আসতে সহজ হবে। যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে লোকবল, যে অবকাঠামো, যে স্টোরেজ ফ্যাসিলিটি, যে আমাদের লোকের অভিজ্ঞতা, সেটার সাথে ম্যাচ করে ওই ভ্যাকসিনটা, কারণ ওটা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে রাখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি, কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন CEPI এর বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স। বাংলাদেশে কোভ্যাক্সের টিকা পাবে, সংখ্যায় হবে 6,80 লাখ। আপনারা জানেন WHO আমাদেরকে 20% পপুলেশনকে ভ্যাকসিন দিবে, সেটা হয়তো মে-জুনে আমরা পাবো। যদি অ্যাস্ট্রাজেনেকা যদি না দিতে পারে, তখন আমরা অল্টারনেটিভ চিন্তা করব। তখন অল্টারনেটিভ অনেকগুলো আছে, আমরা সিনোভ্যাকের কাছ থেকেও কিনতে পারবো, ওরা তো বিক্রি করার জন্যই তো আছে। টিকা কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুত হচ্ছে লাখো কর্মী। সরাসরি যুক্ত থাকবে 72,000 স্বাস্থ্যকর্মী। পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 1,600 কোটি টাকা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। স্বাস্থ্যবিধি মেনে বই দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। করোনা পরিস্থিতিতে উৎসব না হলেও নতুন বই পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। আনুষ্ঠানিকতা ছাড়াই ময়মনসিংহে স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষকরা। বই নিতে এবার শিক্ষার্থীর সাথে অভিভাবকরাও বিদ্যালয়ে আসছেন। শিক্ষকরা জানান, করোনা প্রতিরোধে এক এক দিন এক এক শ্রেণীর শিক্ষার্থীর হাতে বই দেয়া হচ্ছে। গাজীপুরেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। বছরের শুরুতেই বই হাতে পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। নড়াইলে 11,93,000 পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ইবতেদায়ী পর্যায়ে 1,23,586, মাধ্যমিকে 8,66,230, মাদ্রাসায় 1,75,561, এসএসসি ভোকেশনালে 11,616 ও দাখিল ভোকেশনালে 8,747টি বই বিতরণ করা হবে। নাটোরেও চলছে বই বিতরণ। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হচ্ছে। জেলার সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে নিয়মিতভাবে সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আকন্দ। পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
করোনাকালীন সতর্কতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী প্রায় ৩০০ শিক্ষার্থীর বাড়িতে গিয়ে বই ও মাস্ক বিতরণ করেছে আনন্দ প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষকরা। নতুন বই ও মাস্ক পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। সমর ইসলাম, ২১ টেলিভিশন। চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা, নারী অধিকার আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় নেত্রকোনায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাসেল খানের রিপোর্ট। ৬২-র ছাত্র আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ সহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়েশা খানম। ছাত্র জীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন আয়েশা খানম। ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। শুক্রবার রাতে আয়েশা খানমের অবস্থার অবনতি হয়। ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে তার মরদেহ নেওয়া হয় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের কার্যালয়ে। সেখান থেকে নেওয়া হয় নেত্রকোনায়। গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, নারী মুক্তির আন্দোলনকে সংগঠিত করেছেন, তার মধ্যে আয়েশা খানম অন্যতম। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করলেন সহকর্মী শুভানুধ্যায়ীরা। যে কোনো ইস্যু এত সহজ ভাষায় বিশ্লেষণ করে মানুষের কাছে পৌঁছে দিতে পারতেন, এটা ওনার একটা বিশাল গুণ ছিল। সকল নারী সমাজে দাঁড়ানোর প্রেরণা ছিলেন তিনি। ওনার যে কর্মকাণ্ড সেগুলো যেন আমরা সবাই অক্ষুণ্ণ রাখি, ধরে রাখতে পারি, সেই চেষ্টাই যেন আমরা করি। উনি কর্মীদেরকেও সেভাবে আগলে ধরে রেখেছেন নিজের সন্তানের মতন। বাদ আসর পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় মামলা, মূল আসামি চালক গ্রেপ্তার। আখমারায় বন্ধ ও ছাঁটাইয়ের প্রতিবাদে রংপুর চিনি কলেজ শ্রমিক বিক্ষোভ, ব্যবস্থাপনা পরিচালক অবরুদ্ধ। আবারও আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। গণতন্ত্রের কথা বলা হলেও গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফের দোয়া মাহফিল ও স্মরণ সভায় যোগ দেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের মানুষের অধিকার নেই, করোনার ভয়াবহ আকারের সাথে সাথে গণতন্ত্রেরও মৃত্যু হয়েছে। শুধু বাংলাদেশে নয়, ফরিদপুরে নয়, গোটা পৃথিবীতেই এখন একটা চরম দুঃসময় চলছে। একদিকে আপনার এই অতিমারী মহামারী করোনা ভাইরাসের যে আগ্রাসন, অন্যদিকে গণতন্ত্রের যে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। এদিকে বিএনপি মহাসচিবকে নেতিবাচক কথা বাদ দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শেখ রাসেল অনূর্ধ্ব ১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় বলেন, নতুন বছর এলেই সরকারকে হটিয়ে বিএনপি ক্ষমতায় আসার কথা বলে। আসলে তারা তালগোল পাকিয়ে পানি ঘোলা করার অপচেষ্টা করছে। তাদের হুমকি ধামকির মধ্যেও সরকার এক যুগের মতো সময় ধরে ক্ষমতায় আছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। দেশের উত্তর পূর্বাঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭.৭ ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁয়ে ঘন কুয়াশার সাথে বইছে ঠান্ডা বাতাস। গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়লেও বিক্রি হচ্ছে বেশি দামে। গাইবান্ধায় কুয়াশায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। নওগাঁ, দিনাজপুর, তেঁতুলিয়া, নীলফামারী, ডিমলা ও রাজারহাট এবং চুয়াডাঙ্গা অঞ্চলেও শীত আর কুয়াশায় বিপর্যস্ত জনজীবন।
সুনামগঞ্জের দিরায়ে চলন্ত বাসে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলার মূল আসামি বাস চালক শহীদ মিয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি। পুলিশ জানায় শহীদ মিয়াকে সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। ২৬ ডিসেম্বর সিলেটের লামাকাজি থেকে দিরায়ে যাবার পথে চালক ও হেলপার ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে। সে সময় তিনি চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে রক্ষা পান। এই ঘটনায় মামলা হলে ২৭ ডিসেম্বর রাতে বাসের হেলপার রশিদ আহমদকে ছাতকের বুড়াইগাঁও থেকে গ্রেপ্তার করে পিবিআই। গাইবান্ধায় রংপুর চিনিকলে আখ মারাই বন্ধ ও ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় তারা ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রাখেন। সকাল থেকে ব্যবস্থা পরিচালকের কার্যালয়ের সামনে জড়ো হন শ্রমিকরা। তাদের অভিযোগ ৯০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। যদিও চিনি শিল্প সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল কোনো শ্রমিককে ছাঁটাই করা হবে না। অবিলম্বে ছাঁটাইকারীদের পুনর্বহাল এবং আখ মারাই চালু করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সরকারি চাকরির যত বিধি আছে সব নিয়ম মেনে এই লোকগুলোকে চাকরি দিছে। প্রায় 10 বছর যাবৎ 12 বছর যাবৎ চাকরি করতেছে। এখন হঠাৎ করে তাদের এক আত্মঘাতী সিদ্ধান্ত, মৌখিক নির্দেশে তাদের চাকরি বাদ দেবে, এটা আমরা কোনো দিনই আমরা মেনে নেব না। এটা সম্পূর্ণ অবৈধ, অযৌক্তিক এবং মন করা। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ফেলে দেয়া প্লাস্টিক সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে সুতা। কাঁকড়া সুতা নামে পরিচিত এই সুতার উৎপাদন হচ্ছে চাঁদপুরে। এর ফলে প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি তৈরি হচ্ছে কর্মসংস্থানের সম্ভাবনা। নতুন এই সুতা স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকায়ও যাচ্ছে। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার কারখানা জুই প্লাস্টিক প্রোডাক্টস, সেখানেই তৈরি হচ্ছে প্লাস্টিকের সুতা। শহরের বিভিন্ন স্থান থেকে ফেলে দেয়া প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করে কারখানা কর্তৃপক্ষ। প্রক্রিয়াজাত করে সেগুলো দিয়েই তৈরি হচ্ছে সুতা। রোডে গাড়ি মানুষের ফেলিয়ে দেয়, তাগুলা কিছু লোক টোকে এগুলো দোকানদার কাছে বিক্রি করে তাদের কাছ থেকে আমরা আনি। বাছিয়েছি, পরিষ্কার করলে আমরা মেশিনে কাটিং করে এগুলা ওয়াশ করে 2 প্যাকেট করে এগুলো আমরা মাঠের বাইরে নিয়ে শুকাই এগুলো আমরা আবার ঢাকা দিয়ে বা অন্য রাষ্ট্র দিয়ে সাপ্লাই করিয়ে দিই। প্লাস্টিক সুতা বানায় আর কি। এগুলা বিভিন্ন জায়গায় মার্কেটে সেল দেওয়া হয়, খুব ভালো আছে, ভালো চলে। পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী দিয়ে কাঁকড়া সুতা তৈরি করায় শহরের পরিবেশ দূষণমুক্ত হচ্ছে। কাঁকড়া সুতা চাঁদপুরের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায়ও যাচ্ছে। উৎপাদন বাড়াতে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। প্লাস্টিক দ্রব্য, যে দ্রব্যটা শহর অঞ্চলে থেকে আরম্ভ করে পরিবেশের দূষণ করত, ড্রেন বা বর্জ্য হিসাবে ব্যবহার হইতো, সেই বর্জ্যটাকে আমি এনে প্রক্রিয়াজাত করে আমি সুতা তৈরি করে মার্কেটে বিক্রি করি। পরিবেশ বান্ধব কাজে সহায়তা দিতে চায় বিসিক। যদি বিসিকের আওতায় আসতে চায়, নিবন্ধিত হতে চায়, আমরা বিসিক তাকে নিবন্ধন দেব। নিবন্ধন দিয়ে তার প্রতিষ্ঠানটার পণ্য বিপণনে সহযোগিতা প্রদান করব। পরিবেশ রক্ষায় সারা দেশে কাঁকড়া সুতা ছড়িয়ে দিতে পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। রত্না জামান, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজশাহীতে বিষাক্ত মদ পানে 5 জনের মৃত্যু, চিকিৎসাধীন আরও 2। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বিরল বংশগত সমস্যার কারণে 2 হাতের আঙ্গুলে কোনো ছাপ নেই রাজশাহীর পুটিয়া উপজেলার এক পরিবারের 6 সদস্যের। ছাপ না পড়ায় নানা বিড়ম্বনা পোহাতে হচ্ছে পরিবারটিকে। চিকিৎসকরা বলছেন এটি একটি রোগ, নাম অ্যাডারমাটোগ্লিফিয়া। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। পুঠিয়া উপজেলার পচামারিয়া গ্রামের সরকার পরিবারটি অন্য পরিবার থেকে কিছুটা ভিন্ন, কারণ পরিবারের পুরুষ সদস্যদের হাতের আঙুলে কোনো রেখা বা ছাপ নেই। বংশগত বিরল এ সমস্যার কারণে অমল সরকার ও তার 2 সন্তান অপু অনুর হাতের আঙুলেও ছাপ নেই। অমলের বাবা, ভাই, জেঠা সহ পরিবারের 6 জনের একই সমস্যা। আমার শ্বশুরের আমরা দেখিনি যে ছিল কি ছিল না, কিন্তু আমার সন্তানের যখন হইতে লাগলো হইতে ওই যে কটা হয়েছে সবই ওই
হাত পা এরকম। জটিলতার মধ্যে পড়তে হয়, এগুলা কাজ নিয়ে অনেক জায়গায় দৌড়াতে হয়, আমার যেতে হয় ওদের সঙ্গে। 2008 সালে জাতীয় পরিচয়পত্রের জন্য আঙুলের ছাপ নেওয়া শুরু হলে বিপাকে পড়েন তারা। মোবাইল সিম কার্ডের জন্য আঙুলের ছাপ বাধ্যতামূলক করার পর সমস্যা আরও বেড়েছে। পাসপোর্ট অফিস থেকে অনেক ডাক্তারি সার্টিফিকেট নিয়ে যায়, দিলাম, তারপরেও পাসপোর্টটা করে দিল না। আমার ফ্যামিলিতে যে কটা সিম আছে মোট কথায় সে সবগুলাই হচ্ছে মায়ের নামে। পরিবারটির কথা বিবেচনায় তাদের আঙুলের ছাপ ব্যবহারের পরিবর্তে অন্য কোনো ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করার কথা জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এটা প্রত্যেক জেনারেশনেই আপনার 50% চান্স থাকবে, অর্থাৎ প্রত্যেক জেনারেশন মানে প্রত্যেক প্রেগনেন্সিতে ওই রোগের এটা 50% হওয়ার চান্স থাকবে। সুতরাং এটা বলা যাবে না যে কত জেনারেশন ধরে চলবে। 2011 সালে সুইজারল্যান্ডের চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ইটিন এ বিষয়ে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। তখন পর্যন্ত সারা বিশ্বে এরকম মোট 4টি পরিবার শনাক্ত হয়েছিল, যার সবগুলোই এশিয়া মহাদেশের বাইরে। সমর ইসলাম, 21 টেলিভিশন। রাজশাহীতে বিষাক্ত মদ পানে 5 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন আরও 2 জন। হাসপাতালের উপপরিচালক ডক্টর সাইফুল ফেরদৌস জানান, গত রাতে প্রচণ্ড অ্যাসিডিটি ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হন 7 জন। তাদের মধ্যে ভোরে মারা যান ফয়সাল, সজল ও সাগর নামে 3 জন, আর পরে মারা যান আরও 2 জন। ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় 3.5 মাস পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দুপুরে ভারত থেকে 20 টন পেঁয়াজ বোঝাই একটি ট্রাক দেশে আসার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এর ফলে বন্দরে কর্মচঞ্চলতা ফিরে এসেছে। দেশটির পেঁয়াজের রপ্তানির উপর থেকে গত 28 ডিসেম্বর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আশা করা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ বেড়ে গেলে দাম 22 থেকে 25 টাকায় নেমে আসবে। বাংলা সাহিত্যের কথাশিল্পী শওকত ওসমান এক কালজয়ী নাম বলে মন্তব্য করেছেন বক্তারা। তার 104তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন বক্তারা। শওকত ওসমান স্মৃতি পরিষদ এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। সাহিত্যিক আন্দালিব রাশদির সভাপতিত্বে অনুষ্ঠানে শওকত ওসমানের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন বক্তারা। তার সৃষ্টির জন্য দেশের মানুষ তাকে দীর্ঘদিন মনে রাখবে। সাহিত্যকর্মে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি, আদমজী সাহিত্য সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন শওকত ওসমান। 1998 সালে মৃত্যুবরণ করেন এই খ্যাতিমান কথা সাহিত্যিক। বরিশালের বাকেরগঞ্জের কামারখালী বাজারে শীত বস্ত্র বিতরণ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সকালে 500 কম্বল বিতরণ করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বশির আহমেদ বাচ্চু, HM আব্বাস ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতি বছর এ ধরনের আয়োজন করা হবে বলেও জানান বক্তারা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ঘন্টায় ঘন্টায় ফ্রিজ ফ্রি ক্যাম্পেইন ঘোষণা করল দেশের ইলেকট্রনিক জায়ান্ট ওয়ালটন। ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 9-এর আওতায় শুরু হলো এই কর্মসূচি। এখন ওয়ালটন ফ্রিজ কিংবা ওয়াশিং মেশিন কিনে প্রতি ঘন্টায় ফ্রি ফ্রিজ পাওয়ার সুযোগ রয়েছে। আছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। 2 জানুয়ারি থেকে সারা দেশে ক্রেতারা পাবেন এই সুবিধা। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে এক ডিক্লারেশন প্রোগ্রামে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 9 চালু করার ঘোষণা দেওয়া হয়। অনলাইনে অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন গ্রুপের পরিচালক SM আশরাফুল আলম। ক্যাম্পেইনের উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মোর্শেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রেজওয়ানা নীলু, এমদাদুল হক সরকার ও মোহাম্মদ হুমায়ুন কবির, নির্বাহী পরিচালক SM জাহিদ হাসান। শুধুমাত্র নারীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা নিয়ে রেডিসন ব্লু নিয়ে এলো ফিটনেস এবং রিফ্রেশ জোন। সন্ধ্যায় রেডিসন ব্লুতে ওম্যান রিট্রেট নামে এই জোনের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বিভিন্ন প্যাকেজ থেকে নারীরা পছন্দ মতো বেছে নিতে পারবেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, নারীরা এগিয়ে যাচ্ছে, তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা করতে হবে। নারীদের জন্য রেডিসন ব্লুর এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন তিনি। এ সময় আমন্ত্রিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। পরে ফ্যাশন শোর মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। এবার খেলার খবর। সালের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হিসেবে শীর্ষ 5-এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল ও লিটন দাস। 2টি করে সেঞ্চুরি নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে এই দুই ব্যাটসম্যান। আর 3 সেঞ্চুরি নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। 2020 সালে ওডিআইতে শীর্ষ 5 সেঞ্চুরিয়ানের নাম প্রকাশ করেছে আইসিসি। এতে দ্বিতীয় স্থানে বাংলাদেশের ওডিআই অধিনায়ক ওপেনার তামিম ইকবাল, তৃতীয় স্থানে আরেক টাইগার ওপেনার লিটন দাস, চতুর্থ স্থানে ওমানের আকিব ইলিয়াস এবং পঞ্চম স্থানে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। হার্ট অ্যাটাক হয়েছে ভারতের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলির। বুকে ব্যথা অনুভব করার পর তাকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি হাসপাতালে। 48 বছর বয়সী ভারতের সাবেক এই সফল অধিনায়কের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সৌরভের চিকিৎসায় এরই মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে বোর্ড গঠন করা হয়েছে। তত্ত্বাবধান করছেন একজন কার্ডিওলজি স্পেশালিস্ট। হাসপাতাল সূত্র জানিয়েছে, এরই মধ্যে হার্টের আর্টারিতে 3টি ব্লকেজ ধরা পড়েছে। এদিকে স্ট্যান্ড বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফেরার আহ্বান, জাতির পিতার আদর্শ বাস্তবায়নের তাগিদ। মুজিব বর্ষে বাড়ি পাচ্ছে 9 লাখ গৃহহীন পরিবার, হস্তান্তর 16 মার্চের মধ্যে। ভাষান্তরে উন্নত আবাসনে খুশি রোহিঙ্গারা, মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার অনেকেই খুঁজে পেয়েছেন স্বজন। করোনায় কমেছে সংক্রমণ, নতুন মৃত্যু 23, চলতি বছরে ভ্যাকসিন পাবে 40% মানুষ। বীর মুক্তিযোদ্ধা নারী নেত্রী আয়েশা খানম আর নেই, নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এরপরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।